এপ্রিলের মধ্য দুপুরে আরেক নগর আছে, সুন্দরী আর বেকার তরুণের নগর। প্রতিটি চূড়ায় বিষণ্ণ আলের পথে পড়ে থাকে দূষিত ফুসফুস। খোলা ড্রেনে টাবুর টুবুর ভেসে যায় ব্যবহৃত কন্ডম। দেয়ালে কোনোই ঠেকিয়ে এক পায়ের সাথে আরেক পা ভাঁজ করে দাঁড়িয়ে চায়ের দোকানে সিগারেট ফুঁকে বেকার তরুণ। খোলা ট্রাক্টরের উপর শ্রমিকের সেদাক্ত কপালে বিম্বিত হয় রোদ। আরেক নগর আছে, সমস্ত পথে সমস্ত মোটর গাড়ির ইঞ্জিনের ঘর ঘর, চাকার কের কের, সমস্ত জীবনের বিলাপ একযোগে ক্ষরণ হয়ে যায় ব্যাকুল বাতাসের ব্যথা নিয়ে অরুণনে। আরেক নগর আছে, আঁচল থেকে সোনার কুচি ছিটাতে ছিটাতে প্রেমিকারা ধীর পায়ে হেঁটে চলে যায়। ঝরে পড়া ফুলের মধ্যে কুড়িয়ে নেয় সবচেয়ে সুন্দর ফুল। বাহ, কখনো কবিতা আবৃত্তি করা হয়েছে, শেখা হয়েছে? না, আমি কখনো আবৃত্তি করিনি, কবিতা লিখেছি। আচ্ছা, অসাধারণ লেগেছে কবিতা, এবং কবিতাটাও সুন্দর। আবার ওনার একটা কবিতা ছিল মাঝার ভাইয়ের, সেটা হচ্ছে যে তার শেষ লাইনটা ছিল এরকম যে সামটাইমস লাইফ ইজ এ ফ্লপ সং। ফ্লপ সং আসলে কখনো জীবনের এতটা বছর অতিক্রম করে এসে কখনো কি মনে হয়েছে যে জীবনটা আসলে একটা ফ্লপ সং? না, আমি এতটা নিরাশাবাদী না। হতে পারে তাৎক্ষণিকভাবে একজন কবির একটি কবিতার লাইনে সেটা আসতে পারে, কিন্তু আমি যখন একজন গদ্য লেখক জীবনের বড় ক্যানভাসকে চিন্তা করি, ওইটা আমার একটা কোনায় একটা বিষয় হিসাবে আসবে, কিন্তু কখনো মনে হবে না জীবনটা এরকম। কারণ আমাদের জীবনের অনেক উজ্জ্বল জায়গা আছে, তার পাশাপাশি এগুলোও হাঁটবে, এটাই জীবনের ধর্ম। আর আপনি যে লিখেছিলেন, আপনার কি আসলে কখনো মনে হয়েছিল যে আসলে লাইফ ইজ এ ফ্লপ সং? মনে হয়েছে, কারণ আমি বিশেষ করে আমাদের সময়টা তো আমরা খুব রাজনীতি নির্ভর সময়ে আমরা পেরিয়ে আসছি। আমি যখন এই কবিতাটা আমি লিখেছিলাম যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন শেখ হাসিনা জেলখানায় ছিলেন, 1/11 ঘটনা। তখন খুব নিঃসঙ্গ ছিলাম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ভ্যাকেন্ট করে দিয়েছিল, হলই কেউ ছিল না। সারা দেশে এক ধরনের অনিশ্চয়তা, ভবিতব্যহীনতা ছিল। তখন আমার ওই ক্ষণিকের জন্য মনে হয়েছিল লাইফ ইজ এ ফ্লপ সং। আচ্ছা, কখনো না, কিন্তু আমার এখানে ওর সঙ্গে আমার এই দ্বিপদ, যে কেন আমি একটি সময়কে অ্যাকসেপ্ট করতে পারবো না, যে এই বিরুদ্ধ সময়টাকে আমার জয় করতে হবে। আমি এটাকে জীবনের সঙ্গে, জীবনের মূর্তমান সময়টার সঙ্গে মিলাবো না, মিলিয়ে বলবো না যে জীবনকে এত বড় সত্যের মধ্যে ডুবিয়ে দিব। তবে আপার যে কথাটা বলছে যে কখনো কখনো অনুভূতি আসতে পারে, কিন্তু আপার কথা শুনে মনে হয় যে আসলে কখনোই নিরাশায় ডুবে যাওয়া যাবে। নিরাশায় ডুবে যাবে। তো এই অনুভূতির গল্পে আপা আসবো। তবে আপা একটু জানতে চাই যে আপনার যখন 19-20 বয়স ছিল, সেই সময় আপনার আবেগ, সেই সময় আপনার অনুভূতি, বা সেই সময় আপনার সামনে যে অবারিত দ্বার, এটা কেমন ছিল? এই সময়টা কেমন ছিল? 19-20 বছর বয়সের কিছু আগে, যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিব 62 সালে, তার 61 সালে আমি একটা আক্রান্ত হয়েছিলাম একটা অসুখে। সেটা হলো যে আমার পুরো শরীরটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল, একদম পা থেকে মাথা পর্যন্ত, আমি আঙ্গুলটা পর্যন্ত এরকম করতে পারতাম। এটা কত বছর বয়সে আপা? এখন 61, কত হবে? 47 থেকে 61, 14 বছর, 14-15 এইসব বয়সী। এরপরে আপনার জীবনটা আসলে কোন দিকে অতিবাহিত হয়েছে, বা এরপরে আপনার জীবনের দুরন্তপনাটা কি আসলে থমকে গিয়েছিল অসুস্থতার ফলে? থমকে গিয়েছিল। আমি অনেকদিন বিছানায় ছিলাম, তারপর থেকে আমার জীবনের এই চেঞ্জটা এসছে। আমি অনেক দুরন্তপনার জায়গাটাকে আমি অন্যদিকে ডাইভার্ট করেছি। আচ্ছা, আগের যদি দুরন্তপনার, তখন দুরন্তপনা তখন আমার কাছে বই, যেগুলো বসে করা যায়। এবং আমি আব্বাকে ঘোষণা দিয়েছি আমার অসুস্থতার কারণে আমার জীবনের 1 বছর নষ্ট হবে না, আমি ম্যাট্রিক পরীক্ষা দিব। তখন ম্যাট্রিক ছিল। আপনার যদি মৃত্যু হয় তাহলে তো আমার পড়ালেখা হবে না, কে আমাকে পড়াবে? সুতরাং আমি কোনো সময় অপচয় করব না যে আমার ডিগ্রিটা নিতে হবে। এই ধরনের দুরন্তপনা কি, আমি তখন ওই বয়সে সিদ্ধান্ত নেওয়ার যে জায়গাগুলো ছিল সেগুলোর মধ্যে আমি খুব ফিক্সড হয়ে যেতাম। কাউকে জিজ্ঞেস করলে সে বলে যে দুরন্তপনা হচ্ছে যে পুকুরে ঝাঁপ দেওয়া, হ্যাঁ, বিলের শাপলা তোলা, হ্যাঁ, কিংবা পাখির বাসা থেকে পাখির ডিম চুরি করা, এই সমস্ত কিছুর ভিতরে, এবং খেলাধুলা। তো আপনি যেটা বলছেন যে পরবর্তী যে দুরন্তপনাটা আপনি খুঁজে পেয়েছেন, সেটা বইয়ের মধ্যে খুঁজে পেয়েছেন। সেটা তো পরে, হ্যাঁ, পরে যেই সময়ে পাখির ডিম খুঁজতে গিয়ে লাল পিঁপড়া সারা শরীরে কামড় খেয়ে লাফ দিয়ে পড়ে ঘাসে গড়াগড়ি, এসব আমার জীবনে ছিল। বিলে যাওয়া, শাপলা তোলা, মাছ ধরা। তো আমি এখন যে 19-20 যারা আসলে হয়তো বা জীবনের কোনো একটা কারণে হয়তো অসুস্থ, বা অ্যাক্সিডেন্টের কারণে হয়তো তার জীবনটা থেমে গেছে, ওই দুরন্তপনা করার যে
অ্যাবিলিটিটা থাকার দরকার সেটা হয়তো বা নেই। তো তাদের জন্য আপনি কি বলবেন যে আসলে হ্যাঁ বইয়ের মধ্যে থেকে একটা দুরন্তপনা খুঁজে পাওয়া যায় বা অন্য কিছুর মধ্যে, যেমন আপনারটা পরবর্তীতে যেটা হয়েছে? আমি তো তাদের জন্য বলবো না, আমি শারীরিক কারণে আমি বইকে অবলম্বন করেছি, কারণ আমি তো তখন হাঁটতে পারছি না, দৌড়াতে পারছি না, খেলতে পারছি না, কোথাও যেতে পারছি না। তখন আমার মনে হয়েছিল আমার দুরন্তপনা খুঁজতে হবে সেই বুড়ো আংলার মধ্যে, অবনীন্দ্র ঠাকুরের বুড়ো আংলার সেই এই সব কিছুর ভেতর থেকে আমার ঠাকুরমার ঝুলি, আমার এই সব কিছু পড়ার মধ্যে আমি আমার দুরন্তপনাকে আবিষ্কার করেছিলাম। আমি যে কী পড়ুয়া টাইপ হয়ে গিয়েছিলাম এরপর থেকে। আমাকে 61 সালে আমার একজন টিচার, তিনি আমাকে অ্যালেন গিনবার্গসের হাউল পড়তে দিয়েছিল। ইংরেজি অত বুঝি না, জানি না, কিন্তু একটু ছোটোখাটো ডিকশনারি দিয়ে ভেঙে তারপরে পড়ার যে তাগাদা, এটাকে আমি দুরন্তপনা বলছি। মাঝে ভাই আপনার কাছে জানতে চাইবে যে আপার সাথে যে কথা বলছিলাম, আপার মানে শৈশব কৈশোর বা 19 কুড়ির যে গল্পটা, সেটা কিন্তু দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, একটা সময় আপা ঠিক আর সাধারণ 10 জনের মতোই কিন্তু সেই দুরন্তপনায় মেতেছিল, এবং পরবর্তীতে আপা কিন্তু দুরন্তপনা খুঁজেছে মানে বইয়ের ভিতরে, হ্যাঁ, বিভিন্ন লেখকের ভিতরে। তো আপার এই দুরন্তপনাগুলো আপনি কিভাবে দেখেন? আমাদের দুরন্তপনাটা, আমরা তো শহরে বড় হয়েছি, যার কারণে গ্রামে যেতে হয়েছে যখন আমরা বেড়াতে গেছি নানা বাড়িতে। দেখা গেল যে ঈদের বন্ধে কিংবা কোনো সরকারের ছুটিতে গ্রামে যেতাম, বিলে যেতাম। বিলে যাওয়ার পর দেখা যেত যে ওখানে শ্যালো মেশিন দিয়ে পানি সেচে সব খালি করে দেওয়া হয়েছে। সেখানে সারা দিন থেকে সারা গায়ে কাদা মেখে বাড়িতে আসতাম, মা বকা দিতে, কোত্থেকে আসছো, এত কাদা নিয়ে কোত্থেকে আসছো। আবার শহরে চলে আসতাম, খুব মন খারাপ হতো। শহরে এসে আবার সেই পড়াশোনা। এর মধ্য থেকে আসলে আমাদের এই যে গ্রাম এবং শহর দুইটা একই সাথে আমি বসবাস করেছি। গ্রামে বেড়াতে গেছি, দাদা বাড়িতে, নানা বাড়িতে, আবার শহরে এসে পড়াশোনা করেছি। কিন্তু দুরন্তপনার সুযোগটা ওরকম ছিল না, কারণ ছোটবেলায় হয়েছে কি, আমি খুব ভালো ছাত্রের তকমা থাকার কারণে আমাকে কেউ খেলা নিত না, কেউ খেলতে দিত না। মানে এটা মনে হতো যে ভালো ছাত্র আসলে কখনো বলতো যে খেলে না। তোমার পা ভেঙে যাবে। আমি যখন দৌড়াতে যেতাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, স্যাররা এসে আমাকে বাধা দিত, বলে তোমার পা ভেঙে যাবে কিংবা তোমার হাঁটু ছিলে যাবে। এগুলো আমার খুব মন খারাপ হতো। তো শেষ পর্যন্ত হলো কি, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমাদের স্কুলে দেয়ালিকা হয়েছিল। সেই দেয়ালিকায় আমার ওইটা সম্পাদক ছিলাম আমি, ওইটা পুরো স্কুলে ফার্স্ট হলো। যদিও আমাদের স্কুল জেলা স্কুল 5ম শ্রেণী থেকে 10 পর্যন্ত, কিন্তু কীভাবে যেন আমাদের, এবং ওইখানে আমাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল 2টা উপন্যাস। একটা হলো কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা, আর একটা হলো রবীন্দ্রনাথের গোরা। তো আমি এখনও বুঝি না যে ওই 5ম শ্রেণীতে পড়া অবস্থায় একটা ছেলেকে কেন এত কঠিন 2টা উপন্যাস দেওয়া হলো। কিন্তু মজার বিষয় হচ্ছে ওই 2টা উপন্যাস আমার প্রচুর কাজে লেগেছে। এবং একই সাথে আমি যখন ওই স্কুলে পড়ি, আমার ভাই উনিও লেখালেখি করেন, 2টা বই এনেছিলেন। একটা হলো হুমায়ুন আহমেদের 1971, আর একটা হলো সেলিনা আপার হাঙ্গর নদী গ্রেনেড। এবং ওই সময় এই যে বাসায় বই আসা শুরু করলো, ওই যে বই পড়া শুরু করেছি, যার কারণে একই সাথে আমি গ্রাম দেখতে শুরু করলাম শহরে থেকে। কিভাবে বইয়ে, কারণ তখন তো টেলিভিশনও ছিল না, সাদা কালো টেলিভিশন ছিল, দেখা যেত না, খুব ইন্টারনেট ছিল না, যার কারণে ওই বইয়ের ভিতর থেকে আমি গ্রামকে দেখেছি, বইয়ের ভিতর থেকে আমি দুরন্তপনাকে দেখেছি। যেমন আপনার বেড়ে ওঠা, মানে এমন প্রকৃতির মাঝখানে বেড়ে ওঠা, এখন কিন্তু সবাই ওই প্রকৃতির মাঝখানে বেড়ে উঠতে পারছে না। তো এখন 19 কুড়ি যখন লিখতে যাচ্ছে, মানে তখন কি প্রকৃতি থেকে যে অনেক রসদ পাই আমরা লেখার, তো সেই রসদগুলো কি তাদের জন্য কম হয়ে যাচ্ছে বলে মনে করেন? একটু কম হয়ে যাচ্ছে, কারণ কম হওয়ার কারণও আছে, কারণ ওদের তো সেই সুযোগটা হয়নি। তবে আমি মনে করি মাঝহাটকে আমার সামনে যেহেতু আছে, ওর নামটাই আসছে, আরও সব লেখক আছে, তরুণরা, সবারই কিন্তু বারবার গ্রামে যাওয়া উচিত। এই জন্য নিজের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য সেই মানুষটিকে দেখা। আমি কিন্তু বলি যে 2টো বিষয় আমার লেখালেখির পটভূমি, একটি প্রকৃতি আর একটি মানুষ। মানুষে কী সম্পর্ক আমি গভীরভাবে দেখেছি, এবং এই দেখার মধ্যে তখন আমি বিশ্লেষণ করতে পারিনি, আমি বিশ্লেষণ করেছি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, কারণ তখন তো বয়স ছিল না, খালি 2 চোখ ভরে দেখেছি। আমার মনে আছে একবার আমার এক বুড়িমা, আমার আব্বা ওখানে চাকরি করেন, তো রাস্তায় নালিশ দিচ্ছে আমার ছেলেটি আমাকে ভাত দেয় না। আব্বা খুব রেগে গিয়ে গ্রামের সবাইকে বললেন ওর পেটে একটা কাঁঠাল বাঁধো এবং পুরো গ্রামে ঘুরাও, ও ফিল করুক যে একজন মা এই 9 মাস ধরে কি করে একটি গর্ভধারণ করে। পরে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, মার্কস এঙ্গেলস পড়ার সময় আমার মনে হয়েছিল আমার বাবা একটি ভুল সিদ্ধান্ত দিয়েছেন। ওই সময় আমরা এনজয় করেছি, পিছে ঘুরেছি, দৌড়েছি, একটা লোকের পেটে কাঁঠাল বেঁধেছে, কিন্তু ওই ভুল সিদ্ধান্ত আমি এইভাবে দেখেছি যে মার্কস এঙ্গেল পড়ার সময় অর্থনীতির তত্ত্বটা আমাকে আবার ভিন্ন খাতে নিয়ে গেছে।
আচ্ছা, যে স্নেহ সবসময় নিম্নগামী, ওর সন্তান হয়েছে, প্রেম হয়েছে, বউ এসছে জীবনে, মা তখন বিচ্ছিন্ন হয়ে গেছে, একটু আড়াল হয়ে গেছে। এই যে নিম্নগামী স্নেহ বলি আমরা, যে বাচ্চাটির খাবারটি সবার আগে, তারপরে বউটিকেও দিতে হবে, তারপরে মা। এই যে মাকে পিছনে ফেলে যাওয়া, এটা সম্পর্কের সূত্রকে অনেক বেশি বড় করে দেয়। আপা যে কথা বললো মানে অসাধারণ কথা, আসলে এটা মানে আমাদের সবার জন্যই কিন্তু প্রযোজ্য। এবং আপা একটা কথা বলেছে যে এখনকার যারা লেখক, হ্যাঁ, যারা 19 কুড়িকে লিড করছে, যারা নতুন লেখায় আসছে, তাদের কিন্তু বারবার গ্রামে যাওয়া উচিত। তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয় নিয়ে আপনার কাছে আমরা জানতে চাইবো। তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। তো এই মানে সবুজের মাঝে থাকতে না ভীষণ রকম ভালো লাগে। বিরতির আগে আপা যে কথাটা বলছিল, যে কথাটা থেকে আমরা বিরতিতে গেলাম, সেটা হচ্ছে যে এখন যারা শহরে থেকে লিখছে, শহরকেন্দ্রিক লেখক যারা গড়ে উঠছে, তাদের মাঝে মাঝে গ্রামে যাওয়া উচিত। আপনি এখনকার 19 কুড়িকে লিড করছেন, এই প্রজন্মের লেখক, আপনি কি মনে করেন? গ্রাম হচ্ছে আমাদের শেকড়। এখন গ্রামে যাওয়াটা আসলে এখন বিষয় হচ্ছে যে জীবন এবং জীবিকা মানে এতভাবে আমাদের মানে অস্থিপৃষ্টে জড়িয়ে ধরেছে যে গ্রামে যাওয়াটা এখন একটা ভ্রমণের বিষয় হয়ে গেছে। কিন্তু আমাদের তো গ্রামে যাওয়া উচিত, কারণ আমাদের এখনও আমাদের দাদা কিংবা চাচারা গ্রামে, শুধু লেখালেখির প্রয়োজনে না, মানবিক জায়গা থেকেও কিন্তু আমাদের গ্রামে যাওয়া দরকার। কারণ এই শহর যেভাবে আমাদেরকে যান্ত্রিক করে তুলছে, সেই জায়গা থেকে বেরোতে হলে এবং মানুষের কাছে যেতে হলে আমাকে গ্রামে যেতে হবে, মানুষকে জানতে হলে গ্রামে যেতে হবে। লেখালেখির বিষয়ে যেটা কাজ করে, যখন আমরা লেখালেখির উপাদান খুঁজি, উপাদান বলতে ঘাস ফুল কিংবা নদীর ধারের জংলা, এই যে বিষয়গুলো দেখা, বই পড়ে একটা অভিজ্ঞতা হয়, কিন্তু সরাসরি নিজের চোখে দেখার যে বিষয়টা, কারণ বইয়ে কিন্তু রং দেখা যায় না, বইয়ে কিন্তু রংটা বলা যায়, রংটা দেখা যায় না, বইয়ের শব্দটা শোনা যায় না। কাক ডাকছে, কাকের ডাক কর্কশ বইয়ে লিখি, কিন্তু কাকটা কীভাবে ডাকছে, একটা কাক যে উড়ার প্রস্তুতি নিচ্ছে, সেই দৃশ্যটা কেমন, এটা এই দৃশ্যগুলা ভিজুয়ালাইজ করার জন্য, আত্মস্থ করার জন্য গ্রামটা অপরিহার্য। তো গ্রামের বিষয়গুলা আমরা যারা শহরে, আমরা তো গ্রাম থেকে আসছি, কিন্তু আমরা কিন্তু শহরে থাকতে চাইনি। আমি আমার কথা বলতে পারি, আমরা যারা শহরে এসেছি পড়াশোনা করার জন্য, আমরা কিন্তু ঢাকায় থাকতে চাইনি। ঢাকায় এখনও পর্যন্ত ঢাকাকে কিন্তু আমরা নিজের করে নিতে পারি নাই, কারণ এখনও আমাদের মন পড়ে থাকে গ্রামে, আমার সেই মফস্বল শহরে নির্জনতা, একটা নিঃশব্দতা, একটা নিশ্চুপ পরিবেশ। ঢাকায় এসে যখন পড়াশোনা করতে আসলাম, তখন জানতে পারলাম যে পড়াশোনা করলে ভালো চাকরি পাওয়া যায়, পড়াশোনা করলে এখানে চাকরি হয়। এই যে একটা পুঁজির একটা ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে গেলাম, আমাদের কিন্তু আর গ্রামে যাওয়া হয়নি। কিন্তু এই যে একটা যন্ত্রণা তৈরি হলো না, এই যন্ত্রণাটা কিন্তু আবার এটাও একটা লেখার নিয়ামক। এটাও কিন্তু আমাকে, এই যে আমার মধ্যে যদি গ্রামে যেতে পারছি না, এই যে গ্রাম কাতরতা, এটা থেকে কিন্তু লেখা শুরু। আবার যদি গ্রামে বছরের পর বছর থাকতাম, তখন হয়তো নাও লিখতে পারতাম। তবে এখানে আরেকটি কথা বলি, আপার সাথে বিরতির মাঝখানে যে কথাগুলো হচ্ছিল, আপা বলছে যে মানে আমি আপাকে বলছিলাম যে মানে লেখকের, আমরা অনেকে মনে করি লেখক তো আসলে লেখে কল্পনা শক্তি থেকে, কিন্তু এটা তো মানে 100% সত্য না। লেখক শুধু কল্পনা শক্তি থেকে লেখে না, লেখক তার বাস্তব অভিজ্ঞতা থেকেও লেখে। তো আপা যেটা বলছিলেন যে মানে আপনি বলছিলেন যে আক্ষরিক অর্থে ব্যাপারটা ঠিক এরকম না, কল্পনা শক্তি দিয়ে যে একজন লেখক লেখে শুধু তাই না, অভিজ্ঞতার একটা বড় দাম আছে। কারণ যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যদি আমি পার না হই, তাহলে সেই জায়গাটা থেকে ধরা আমার জন্য শুধু কল্পনা দিয়ে ঠিক হবে না। এই ঠিক না হওয়ার জন্যই আমি বলি যে সাহিত্য এমন একটি মাধ্যম, যে মাধ্যমে জীবনের ছবিটি জীবনের কাছ থেকে উঠিয়ে আনতে হয়। তারপর আমি কল্পনা অ্যাড করব। কোন পাখিটি উড়ে যাচ্ছে কি রং নিয়ে, যেটা মাঝার বলছে যে সেই রংটি আমি গ্রামে গেলে দেখতে পাবো, কিন্তু রংটি আমি তখন যদি লিখি, আমার গ্রামে না যাওয়া হয়, অথচ আমার পাখিটি আমার সামনে চলে এসছে, তখন সেটার সঙ্গে আমি কল্পনা মিশিয়ে একটা মাছরাঙাকে কিভাবে বর্ণনা করতে হবে, আমি সেই জায়গাটা খুঁজে নিব, অবশ্যই নিব। কারণ আমার ওই জায়গাটা আমার দরকার, আমার সাহিত্যের জন্য, আমার চরিত্রটার জন্য। এবং আমি মনে করি যে সাহিত্যের এই বিভিন্ন জায়গাগুলো, শহর হোক গ্রাম হোক, দুটোই আমাদের জন্য খুবই অনিবার্য উপাদান। কারণ এই দুটো জায়গায় আমরা জীবন যাপন করি। এই যাপিত জীবনের সবটুকু তুলে আনার জন্য আমি অভিজ্ঞতাকে বারবার সঞ্চয় করতে বলি লেখকদের, যে সঞ্চয়ের ভেতর থেকে তিনি অল্প একটু সঞ্চয়ে রাখবেন, বাকিটা তিনি তার কল্পনার মিশেলে বিশাল করে তুলবেন। তো এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে
এখন আপনাদের সময়, আপনাদের সেকালে, হ্যাঁ, আপনারা যখন বেড়ে উঠেছেন, শৈশব, কৈশোর, 19-20, একটা তারুণ্য, মানে সেই সময় যে গ্রাম ছিল, সেই সময় গ্রামের যে প্রকৃতি ছিল, যে পটভূমি ছিল, এখন একালের 19-20 কি গ্রামের সেই পটভূমিটা পায় বা পাচ্ছে? না, অবশ্যই পাবে না। এখন আমি যদি বলি যে রাজশাহী শহরে আমার পুরোটা সময় কেটেছে শিক্ষা জীবনের, যেই পদ্মা আমি দেখেছি, আমি যে পদ্মায় ফারাক্কা বাঁধ হতে দেখেছি, সেই পদ্মায় এই সময়ের 19-20, এই সময়ের আমার, এমনকি যদি মাঝারের কথাও বলি, সে তো ওখানে গিয়ে সেটা খুঁজে পাবে না। সেই যে পদ্মা মানে মরে যাচ্ছে, তার ঢেউটা নষ্ট হচ্ছে, কীর্তিনাশা পদ্মা, যেই স্রোত, কোনো কিছুই এখন নেই। আমি প্রায় 50 বছর আগে যেই জীবনটাকে দেখে এসেছি, সেটা আজকের ছেলে মেয়ে কী করে পাবে? তাইলে প্রকৃতির রূপান্তর তো স্তব্ধ হয়ে যাবে। প্রকৃতির রূপান্তর স্তব্ধ হয়ে যাক, সেটাও আমরা চাবো না। এই লেখালেখির কথা নিয়ে আমার একটা কথা মনে পড়লো, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে, যেহেতু দুইজনই লেখক এবং একজন লেখিকা আছেন আমাদের সাথে। সেটা হচ্ছে, আপা, এখন তো যন্ত্রের আধিক্য বেড়ে গেছে, হ্যাঁ, এখন তো সবাই আসলে যন্ত্র নির্ভর, হ্যাঁ, তো আপা, আপনি কি মানে যন্ত্রেই লেখেন নাকি সেই কাগজ কলম নিয়ে লেখেন, একটা গন্ধ, হ্যাঁ, মানে আপনার লেখাটা এখন আসলে কিভাবে? আমি এখানে একটু পুরনো কালটাকেই ধরে রেখেছি। আমি আমার বাংলা একাডেমির চাকরি সূত্রে সেখানে যখন ট্রেনিং হচ্ছিল কম্পিউটার শেখানোর, আমি সেই ট্রেনিং নিয়ে কম্পিউটারে লেখার চিন্তা করেছি এবং লিখেওছি। কিন্তু আমি কিছুদিন লেখার পর আমার মনে হলো আমার ইমোশনের সঙ্গে ওই যন্ত্র মিলছে না। আমার ইমোশনের জন্য, আমার কল্পনা শক্তির জন্য আমি যন্ত্রের কাছে যাব না। আমি তখন, এখন পর্যন্ত এই 70 বছর বয়সে আমি হাতে লিখি, কলম এবং কাগজ আমার প্রিয় বিষয়। আচ্ছা, আপনার কাছে জানতে চাই। আমিও প্রথমে কাগজ কলমে লিখতাম, বেশ কিছু বছর লিখে, যখন কম্পিউটার চালানো শিখে গেলাম তখন কিন্তু আর কাগজে লিখতে পারি না। কারণ দেখা গেল যে কম্পিউটার যখন লেখা শিখে গেছি, দ্রুততার কারণে হোক কিংবা আরেকটা ব্যাপার হলো, কম্পিউটারে লিখলে কিন্তু লেখা হারিয়ে যাওয়ার বিষয় থাকে এবং একবার মুছে গেলে পূর্বের লেখা ফিরে যাওয়া যায় না। কিন্তু কাগজে লিখলে যেটা হয়, যেটা আমি যদি কাটিও আগের লেখাটা থেকে যায়। তো কম্পিউটারে এখন বিষয় হচ্ছে যে আমরা এই যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমরা কম্পিউটারটাকে আমরা অপরিহার্য ভেবে বসেছি এবং কখনো কখনো দেখা গেছে আমি মোবাইলে আস্ত একটা কবিতা লিখে ফেলেছি 1-2 দিনে মিলিয়ে। এখন এটাতে আমি ইউজ টু হয়ে গিয়েছি, কারণ এই জিনিসটাকে আমি অস্বীকার করতে পারছি না এবং দেখা গেছে এটার মধ্য থেকেও এক ধরনের ইউটিলিটি আমি পাচ্ছি, যেটা কাগজ কলমে পাচ্ছি না। আচ্ছা, সময়ের দোলাচলে এইটাই কিন্তু সময়ের বিবর্তন, যেই কথাটা আমি বলছি। আর আমি কিন্তু নিতে পারলাম না, আমি শিখেও আমি বাদ দিলাম যে না, এর দ্বারা আমার হবে না। এবং আগে আপার কথার সাথে ইয়ে করে, যে আমরা যখন কবি বলে কাউকে চিনতাম বা লেখক বলে কাউকে চিনতাম, তার কাঁধে কিন্তু একটা ঝোলা থাকতো, একটা ব্যাগ থাকতো, সেখানে কিন্তু কাগজ থাকতো, কলম থাকতো। কিন্তু এখনকার যুগে এসে সেই জিনিসটা কিন্তু দেখা যায় না, অনেকাংশেই কমে গেছে। আপনার কি মনে হয়? আসলে সব কিছুরই কিন্তু একটা অভিষেক আছে, অভিষেক, এক ধরনের ইনাগুরেশন। কারণ প্রতিটা জিনিসের জায়গা কিন্তু আরেকটা জিনিস নিয়ে নেয়। এটাকে অর্থনীতির ভাষা বলে অপরচুনিটি কস্ট, যে একটা পেলে আমাকে আরেকটা হারাতে হবে। কিন্তু এর মধ্য থেকে লেখালেখির যে বিষয়টা, সেটা হলো যে একজন লেখকের তার রুচি এবং তার পছন্দ খুব ডমিনেট করে, যে আমি এভাবে লিখতে পছন্দ করি, আমি এভাবে ভাবতে পছন্দ করি। এবং কখনো কখনো দেখা গেছে, আমি আমারটা বলতে পারি, যেহেতু যন্ত্রের কথা আসলো, আমি কখনো কখনো কিন্তু অফিস থেকে বের হয়ে হেঁটে বাসায় যাই, খুবই ইচ্ছা করে হেঁটে বাসায় যাই। কারণ আমার মনে হয় যে হাঁটলে আমার মধ্যে লেখার অনেক বিষয়বস্তু চলে আসে, যেটা আমি গাড়িতে বসে পাই না। তার মানে হচ্ছে শুধু গ্রাম এবং শহর শুধু নয়, যন্ত্রের বিষয় নয়, বিষয় হচ্ছে যে আমি প্রকৃতির সাথে কতটা সংশ্লিষ্ট, প্রকৃতি আমাকে ডাকে কিনা, প্রকৃতিকে আমি ডাকে কিনা, মূল বিষয়টা। পথের যে কথা বললেন, হ্যাঁ, পথের কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল সেলিনা আপা। সেটা হচ্ছে যে তিনি কিন্তু ভ্রমণ করতে খুব বেশি ভালোবাসেন। তো আমরা এই ভ্রমণের গল্প শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। আমরা বিরতির পর যে আমরা ভ্রমণের গল্প শুনবো। বিরতির আগে পথের গল্প যখন হচ্ছিল, তখন আমার হঠাৎ করে মানে আমার চোখের পর্দায় একটা সিনেমার গান ভেসে উঠছে, উত্তম সুচিত্রা, যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তা আপার আমি শুনেছি আপার কিন্তু ভ্রমণ অনেক প্রিয় এবং আপার ভ্রমণ কিন্তু এখনও করে। তার মানে আপার এই ভ্রমণের পথ কিন্তু শেষ হবার নয় কখনোই। তো আপা, এই ভ্রমণের গল্পটা যদি একটু বলেন, যে এই ভ্রমণ আপনার এত প্রিয় কেন? প্রিয় আমার মূলত আমার লেখালেখির জন্য। কারণ আমি যেখানে যাই, যেই এলাকায় যাই, সেখানে একটি গাছ চিনে আসা, একটি ফুল চিনে আসা, একটি প্রজাপতি দেখা, মানুষ দেখা, নারীদের দেখা, তাদের গৃহকর্ম দেখা, সব কিছুর ভেতর থেকে গল্পের উপাদান খুঁজে বের করা এবং সেগুলো বর্ণনার সময় খুব ভালোভাবে চিত্রিত হয়। সেই জন্যই ভ্রমণ আমার এভাবে প্রিয়। মানে আপনারা যারা এখন 19-20-কে লিড করছেন, তরুণ প্রজন্মের লেখক যারা, মানে আপনারা কি ভ্রমণ করেন? ভ্রমণ আমাদের এখন যেটা হয়, আমাদের ক্ষেত্রে যেটা হয়, যে ঢাকার বাইরে খুব বেশি যাওয়া হয় না। যেটা আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন যাইতাম, দেখা যেত যে রাত 10টায় কিংবা 11টায় সবাই বন্ধুরা মিলে ট্রেনে উঠে চলে যেতাম সিলেটে।
তখন একটা সময় ছিল। এখন যেহেতু আমরা এখন পাশ করে বেরিয়ে গেছি, চাকরি করছি, এখন হয়তো হয় কি এক ধরনের আয়োজনের মধ্যে দিয়ে যেতে হয় যে আমরা অমুক তারিখে অত তারিখে যাব। কিন্তু আসলে সব কিছুই ইচ্ছার বিষয়, যে আমি ওই জায়গাটা দেখতে চাই, ওই মানুষগুলোকে দেখতে চাই। কিন্তু আসলে ভ্রমণটা হয় কি হুট করেই হয়, যেটা আমরা যখন পড়াশোনা করলাম তখন পেয়েছি, যে হুট করে ট্রেনে উঠে যাওয়া, হুট করে বাসে উঠে এক জায়গায় চলে যাওয়া, কিংবা বিভিন্ন জেলায় যাওয়া, বিভিন্ন বন্ধুদের বাসায় যাওয়া। কারণ আমরা শুধু কিন্তু আমাদের নিজেদের মা বাবাকে ভালোবাসি নাই, আমরা কিন্তু আমাদের বন্ধুদের মা বাবাকে ভালোবাসছি। এই কারণে দেখা গেছে যে তাদের মা বাবার সাথে এখনও ফোনে কথা হয়। এই যে আত্মীয়তা পুরো বাংলাদেশ জুড়ে, এবং ওই জায়গায় আমরা গিয়েছি, খেয়েছি, বাগেরহাটে গিয়েছি, কুষ্টিয়ায় গিয়েছি, সিলেট গিয়েছি, বিভিন্ন জায়গার মানুষ কীভাবে কথা বলে, তাদের অভিরুচি, তাদের কালচার আমরা দেখেছি। এবং এই সব কিছু থেকে এক ধরনের লেখালেখির উপাদান, যেটা আপা বললেন, যে ওই জায়গার গাছটা চেনে আসা, ওই জায়গার পুকুরটার জায়গাটার নাম চেনে আসা, এবং এই যে নাম প্রতিকায়ন এবং এগুলো লেখায় নিয়ে আসা, এটা ভ্রমণের মাধ্যমে আসে। আর এই যে আপনি আত্মীয়তার কথা বললেন, তার মানে আমি এটা বলতে পারি যে একটা বন্ধনের কথা। তো আপা, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই যে পারিবারিক বন্ধন, হ্যাঁ, পারিবারিক বন্ধন, পারিবারিক একটা গাইডলাইন, হ্যাঁ, মানে বাবা মার কথা যদি বলি, সেটা আসলে মানে লেখক হয়ে ওঠার পেছনে বা সংস্কৃতি মনা হয়ে ওঠার পেছনে বা একজন সৃজনশীল মানুষ হিসাবে গড়ে ওঠার পেছনে কতটা ভূমিকা রাখতে পারে? অনেক বড় ভূমিকা রাখে, কারণ এই বন্ধনের ভেতর থেকে নিজের ভেতরটাও তৈরি হয়, নিজের জানার জগৎটা তৈরি হয়, অন্যকে চেনার জগৎটা তৈরি হয়। এবং এটা না হলে আমরা সাহিত্যের সেই জায়গাটা পূর্ণ করতে পারবো না, যে পূর্ণতার ভেতর দিয়ে একটা জীবনের সূত্র এগিয়ে যায়। আচ্ছা আপা, আপনি কি মনে করেন যে একটা 19-20 বেড়ে ওঠার ক্ষেত্রে বাবার ভূমিকাটা থেকে মায়ের ভূমিকাটা একটু মানে বেশি বলে কি মনে হয় আপনার? আমি বেশি বলবো না, কারণ আমরা কিভাবে নিব, মাঝার তার বাবাকে কিভাবে দেখবে বা আমি আমার বাবাকে কিভাবে দেখব, এটা কিন্তু ডিপেন্ড করে। মাকে কীভাবে দেখবো এটা ডিপেন্ড করে। আমি জানি আমার এই ভ্রমণের ব্যাপারে আমার বাবার অনেক বড় একটা ভূমিকা ছিল। বাবার সরকারি চাকরিতে ওই ট্যুর প্রোগ্রাম ছিল, এবং যখন ওনার একটা জিপ ছিল, যখনই উনি টের পেতাম যে উনি যাবেন, আমি আমার একটা জামা বা একটা পোটলা করে আস্তে গিয়ে জিপের পিছনে বসে থাকতাম। বাবা হেসে বলতেন, তুই উঠেছিস, আয় মা সামনে আয়। এই যে সহযোগিতা করা এবং প্রশ্রয়টা দেয়া, এবং তিনি জানতেন যে আমি এই জিনিসটা ভালোবাসি। আমাকে আমার অন্য ভাই বোনেরা বলতে, ও তো আব্বার লেজ, ও আব্বার লেজ, আব্বার সঙ্গে সঙ্গে সারাক্ষণ ঘুরে। এটা বাবারও প্রশ্রয় ছিল। আর মায়ের প্রশ্রয় ছিল একদম অন্যরকম, যে লিখছো, এই খামের টাকা কোথায় পেলে? আমি বললাম, পয়সা দিয়েছিলেন না, টিফিন খাইনি। একটা টাকা বা 2 আনা পয়সা এগিয়ে দিয়ে বললেন, এটা দিয়ে খাম কিনো, টিফিনের পয়সা বাঁচাতে হবে না। এই সহযোগিতাগুলো বাবা মার কাছ থেকে পাওয়া। সম্পর্কগুলো কত অসাধারণ হয়। আপনি কি মনে করেন পারিবারিক বন্ধন আসলে একটা 19-20 বেড়ে ওঠার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে? পরিবারের সবচেয়ে শক্তিশালী মাধ্যম লেখালেখির কারণে। যেমন আমার বাবা মা কিন্তু লেখক না, তারা কিন্তু লেখালেখি করে না, কিন্তু তারা যে আমাকে অভিজ্ঞতা দিয়েছে, লেখার প্রেরণা দিয়েছে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমার বাবা আমাকে সাথে নিয়ে বাজারে নিয়ে যেতেন, এবং আমাকে ছাড়া উনি বাজারে যেতেনই না। আমার আঙুল ধরে বাজারে নিয়ে, আমি বাজারে তার সাথে গিয়ে আমি দেখেছি কীভাবে মাছ বিক্রেতা কীভাবে ডাকে ক্রেতাদের, এবং একটা মাছ বিক্রেতা তার যে টাকার বাক্স, এটাকে সে লক্ষ্মী দেবীর সাথে তুলনা করে লক্ষ্মীকে আসার আহ্বান করতেছে, আয় লক্ষ্মী আয়। এই যে মানে একটা হাইকিং, একটা জীবনের শোরগোল, এই যে শব্দ, মাছ বাজারের শব্দ, এটা আমার খুব প্রভাব ফেলতো। আমাদের একটা প্রবাদ আছে না, যে সলতে থাকলে হয় না, সলতে উস্কে দিতে হয়। এই যে উস্কানোর বিষয়টা, এটা আমি মনে করি পরিবার হতে পারে কিংবা শিক্ষকও হতে পারে। আমি দুইজনের কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রথমে আপার কাছে যা যাই, বলছে যারা এখন লিখছে, যে তরুণ প্রজন্ম এখন লেখার হাতেখড়ি হচ্ছে, লেখার জন্য কতটা পড়তে হয়? লেখার জন্য প্রচুর পড়তে হয়। এই প্রচুর পড়ার মধ্য থেকে নিজের জায়গাটা তৈরি করতে হয়। আমি মনে করি যে পড়ার বিকল্প নেই। পড়ার বিকল্প নেই, প্রচুর পড়তে হবে। তবে আরেকটা বিষয় হলো যে জীবন তো একটা, আমি যা দেখেছি, যে আমি একসময় প্রচুর মানে এটা ওটা পড়তাম, কিন্তু আমি দেখলাম যে আসলে প্রচুর পড়া বলতে বেছে পড়তে হবে। কারণ এত বই আমার তো সম্ভব না, কারণ শত শত হাজার হাজার ভালো বই, যেগুলো আমার হয়তো দেখা যায় আমি এগুলো না পড়ে আমি মারা গেছি। যার কারণে এক ধরনের সাজেশন, এক ধরনের একটা সূচি তৈরি করে না, যেটা আমি কী পড়বো, একটা রুটিনের মধ্যে যাওয়া উচিত। কারণ সব বই আমার পড়া সম্ভব না, এবং একই সাথে আমাকে দেখতেও হবে, বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, মানুষের সাথে মিশতে হবে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যেতে হবে। সুতরাং হ্যাঁ, পড়া দুই ধরনের, একটা হলো বই পড়া, একটা হলো মানুষ পড়া। আমাকে মানুষও পড়তে হবে। বই পড়া এটা হচ্ছে নিজের, আর মানুষ পড়া এটা হচ্ছে অভিজ্ঞতা। আর বিষয়টা তো এমনিতেও থাকবে, যেমন মাঝার বললো, যেমন আমি তো ফিজিক্স পড়তে পারবো না,
আমি কেমিস্ট্রি পড়তে পারবো না, আইনের বই পড়তে পারবো না, কারণ আমি সেগুলো বুঝবোই না, কাজে আমি ওই ধারেই যাব না। কোনো একজন লেখক বলেছিলেন, আমার তার কথাটা মনে নেই, সে বলছে যে ৭১-এর সময় মানে যে লেখক মানে ৭১-এর ঘটনা ৫০ বছর পরে যে কোনো তরুণ লিখবে আমি সেটা পড়বো না। যে ৭১টা দেখেছে, যে ভাষা আন্দোলনটা দেখেছে, সে যেটা লিখছে আমি সেটা পড়বো, কারণ ৫০ বছর পরে যে এই বিষয়টা লিখবে সে তো কল্পনাপ্রসূত লিখবে কিংবা বিভিন্ন বই পড়ে পড়ে লিখবে। তো যাই হোক, হাঙ্গর নদী এখানে কিন্তু আমার একটু আপত্তি আছে। আমরা কিন্তু ওয়ার অ্যান্ড পিস পড়ছি টলস্টয়ের, সেটা কিন্তু ওই যে নেপোলিয়ানের ৫০ বছর পরে লেখা। আমার কথা হলো যে আজকে মাঝার এই সময়ের লেখক, সে যুদ্ধ দেখেনি, যুদ্ধের অভিজ্ঞতা তার মধ্যে নেই, কিন্তু সে যখন যুদ্ধের বিষয়টা নির্বাচন করবে তখন তার মধ্যে একটা ভিন্ন ডাইমেনশন আসবে, সেই ডাইমেনশনটা আমরা চাই। এটাই। আর একটা যেটা কথা বলছিলেন হাঙ্গর নদী গ্রেনেড এবং সেখানে বুড়ি এবং তার শৈশব, এটা নিয়ে আমরা কথা বলবো বিরতির পর। এবং আপনার কাছে জানতে চাইবো তার শৈশবটা কি বুড়ির মধ্যে সে কতটা দেখেছে বা কতটা ফুটিয়ে তুলেছে। তো আমরা একটা বিরতিতে যাই, প্রকৃতি যদি আরেকটু আমরা ঘুরে দেখি আপা। মানে এই যে আমরা যা লিখছি সেটাই আসলে একটা দলিল হয়ে যাচ্ছে, লেখাটা সব কিছুই আসলে একটা দলিল। আপনার হ্যাঁ, যাপিত জীবন, তারপরে হাঙ্গর নদী গ্রেনেড, তারপর হচ্ছে এই যে পোকামাকড়ের ঘর বসতি, যতবার পড়া যায় এক একটা বই কিন্তু এক একটা গ্রহ। হ্যাঁ। মাঝার ভাই, আপনি ওই যে বিরতির আগেই শুরু করেছিলেন হাঙ্গর নদী গ্রেনেডের কথা, তো আমি আপার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আসলে যারা লেখে তাদের নিজস্ব একটা প্রতিচ্ছবি তো লেখার মধ্যে ফুটে ওঠে, তো ওখানে একজনের শৈশব ছিল, তার নাম ছিল বুড়ি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে তার নামটা কেন বুড়ি রাখলেন? হ্যাঁ, আর তার যে শৈশবের দুরন্তপনাটা ছিল, মানে সেখানে কি আপনার শৈশবের কোনো প্রতিচ্ছায়া ওখানে আছে কিনা? দুরন্তপনার প্রতিচ্ছায়া অবশ্যই আছে, কিন্তু নামটা রাখার জন্য আমি ওকে একটা তো প্রতিবাদী চরিত্র হিসেবে গড়ে তুলবো, শেষ পর্যন্ত যে নিজের সন্তানকে দেশের জন্য উৎসর্গ করতে পারে। বুড়ির আরেকটা জায়গার কথা বলি, যেটা মাঝার দেখিয়েছে, যে বিপত্নিক একজন লোকের সঙ্গে যার দুটো সন্তান আছে। আমি কিন্তু এই যে সৎ মায়ের কনসেপ্টটা একটু ভাঙতে চেয়েছি, যে সন্তানকে ভালোবাসার জায়গাটা তৈরি করতে হয়। এখানে আরেকটি প্রশ্ন আমি করতে চাই, মানে আপনার এই উপন্যাসটার ভিতরে আমার যেটা আসছে যে মানে তখন কি এরকম ছিল যে মানে কম বয়সী একটা মেয়ের সাথে খুব বেশি বয়স্ক একটা পুরুষের বিয়ে, মানে সেটা সেকালে কি এই প্রবণতাটা বেশি অনেক ছিল? আমার নিজের শৈশবে আমার বাড়িতে কাজ করতে একটি মেয়ে আমার মা গ্রাম থেকে এনেছিল, ও আমার চেয়ে 2-1 বছরের বড় ছিল, আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল। আমার বাবা একদিন অফিসের পিয়নের সঙ্গে তাকে বিয়ে দিবে ঠিক করলে, সেই লোকের বয়স 25 বছর আর ওর বয়স 10 কি 11। তো আমার মা খুব প্রতিবাদ করেছিল, কিন্তু টিকে নেই বাবার সামনে, বাবা বিয়েটা দিলেনি। তারপরে আমি দেখেছি সে খুব কাঁদতো, দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদতো, এবং লোকটি ওকে খুব মারতো। মাঝার ভাই, আপনি বলেন যে সেকালে তো এই প্রবণতা, আপা যেটা বললো, সেকালে এই প্রবণতা যে 10 বছর বা 7-8 বছরও বিয়ে হয়ে যেত, মানে একালে এসে ওই সেকালটা কতটা পাল্টেছে? এখন একটু পাল্টেছে, কারণ মানুষের মধ্যে এক ধরনের কাজ করে, সচেতনতা কাজ করে, যে মেয়েরা এখন পড়াশোনা করছে, এখন বিভিন্ন সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, মানুষ চায় এখন মেয়েরাও এগিয়ে আসে। যদি নারীরা যদি কর্তৃত্বে আসতো, নারীরা যদি চাকরি করতো, নারীরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারতো, তাহলে জঙ্গি তৈরি হতো না। কারণ একজন মা তার সন্তানকে, একজন শিক্ষিত মা তার সন্তানকে সঠিক পথে আনতে পারেন। যেখানে নারীরা নিপীড়িত, যেখানে নারীরা একই সাথে কাজ করতে পারছে না, নারীরা পিছিয়ে যাচ্ছে, সেখানে সন্তান তো বিপথে যাবেই। এই যে নারীকে সামনে নিয়ে আসা এবং এই নারীকে কাজের সুযোগ দেওয়া পুরুষের সাথে, এবং এই কাজটা করলে সমাজে অনেক সমস্যা মিটে যায়। এই যে কথাটা বললেন যে নারী হচ্ছে মা, এবং মা হচ্ছে কিন্তু একটা সন্তানের প্রাথমিক বিদ্যালয়, একদম প্রাথমিক শিক্ষা। তো এই যে আমরা দেখছি যে আপার একটা বই আছে লারা, হ্যাঁ, মানে যে জায়গাটাই কিন্তু আপনি মা মেয়ের যে চিরন্তন একটা সম্পর্ক, সেই সম্পর্কটাই ফুটিয়ে তুলেছেন। এটা আপনার একটা স্মৃতি বিজড়িত লেখা, বাট সেখানে একজন লেখিকা হিসাবে আপনার আসলে কতটা কষ্ট এবং যন্ত্রণা ছিল ওই লেখার পিছনে সেটা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে এটা যে ওটা মা মেয়ের একটা সম্পর্ককে ঘিরে ওই বইটা লেখা হয়েছে। তো আমি যেটা জানতে চাই যে এখন যেমন আমি যদি লারার কথা বলি, আমি যদি আবিদের কথা বলি, আমি যদি এই যে জঙ্গিবাদ মৌলবাদ মাথাচাড়া দেওয়ার ফলে অনেক সন্তান তাদের মানে মা অনেক সন্তানকে হারিয়েছে, তো সেই জায়গা থেকে আমি যদি এই লারা বইটার কথা বলি, তার পেছনের গল্প যদি বলি, এই যে 19-20 যে তরুণ প্রাণ যারা এখন অনেকেই দেখা যাচ্ছে যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, মানে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন এবং মা এবং সন্তানের সম্পর্কটা কিভাবে দেখেন?
এটা আসলে আমি যেটা বারবারই বলি, সময়ের বিবর্তন। আমি যে সময়ে লারা আমার একটা ছোট্ট মেয়ে ছিল, বা সেই সময়টা তো অনেক আগের, এখন থেকে 46 বছর আগের। ওর 70 সালে ওর জন্ম হয়েছে। কিন্তু তার পরবর্তী সময়ে যাদের জন্ম হয়েছে, যাদের দুনিয়া অনেক বেশি খুলে গেছে, যারা মায়ের সঙ্গে সম্পর্কের সূত্রটা ওভাবে নিবিড় করে রাখে না, রাখতে চায় না বা রাখতে পারে না এই দুনিয়াকে দেখার জন্য, তাদের কাছে তারা বিপদগামী হয়েছে। তাদেরকে যারা বিভ্রান্ত করেছে, তাদের সেই জায়গাটাকে তারা ধরেছে। এইভাবে মা সন্তানের সম্পর্কটা অনেক বেশি ভিন্ন পথে চলে গেছে, যেই ভিন্ন পথে যাওয়া উচিত হয়নি। যেটা মাঝহার বারবার বলছে যে এই জায়গাটাকে ধরে রাখার জন্য, যে সন্তানরা, মাটা যদি শিক্ষিত হতো। কিন্তু আমরা দেখেছি মৌলবাদী অনেক ছেলেই, শিক্ষিত ছেলেরা ইংরেজি মাধ্যমে পড়েছে, তারাই বা কেন হলো? এই যে সম্পর্কের সূত্রটা ধরে না রাখার রাখতে না পারার কারণে এই জায়গাগুলো এভাবে তৈরি হচ্ছে এই সময়ে। কিন্তু এখন যে বাবা মা, হ্যাঁ, মানে এখন যারা, মানে যাদের সন্তানরা 19-20-তে আছে, মানে দেখা যাচ্ছে বাবা মাই অনেক কিছু চাপিয়ে দেয় তাদের উপর, যে না তোমাকে এটা করতে হবে বা তোমাকে ওইটা করতে হবে। দেখা যাচ্ছে তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে প্রাধান্য দিল না। তো সেই ক্ষেত্রে আসলে একটা 19-20 কতটা সৃজনশীল এবং কতটা আবেগ নিয়ে, হ্যাঁ, মানে বেড়ে উঠতে পারে। আমাদের সময়ে যেটা হয়েছে যে আমরা 3 ধরনের শিক্ষা ব্যবস্থা পেয়েছি: মাদ্রাসা শিক্ষা, ইংরেজি শিক্ষা এবং বাংলা শিক্ষা। এই অসম শিক্ষা ব্যবস্থার কারণে হয়েছে কি, এক ধরনের মিশ্র প্রজন্ম তৈরি হয়েছে, এবং এর বলি হচ্ছে কিন্তু নতুন প্রজন্মরা। এবং আমরাও কিছুটা এর আঁচ পেয়েছি। আমরা যা হতে চেয়েছি তা ঠিকভাবে হতে পারি নাই, কিংবা দেখা গেছে অনেকে অকালে শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে গেছে। যেমন আমি আমার কথা বলতে পারি যে আমার বাবা মা কিন্তু কখনো চায় না যে আমি লেখক হই, কিন্তু এর জন্য আমাকে কিন্তু ফাইট দিতে হয়েছে, আমাকে যুদ্ধ করতে হয়েছে। কারণ আমি একজন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, যার কারণে আমার বাবা মা চেয়েছে যে আমি একটা উৎপাদনশীল কোনো একটা কাজ করি। হ্যাঁ, যেন সমাজ বলে যে অমুকের ছেলে সেটা করে, যেটা আমাদের সমাজে যেটা টিপিক্যালি হয়ে থাকে, যে প্রতিযোগিতা হয় যে অমুকের ছেলে A+ পায়, সে অমুকের ছেলে মানে এই কারণেই আসলে বাবা মা তাদের ইচ্ছাগুলোকে চাপিয়ে দেয়, এবং এতে হয় কি, প্রতিভা দাঁড়ায় না, জিনিয়াস দাঁড়ায় না। যার কারণে আমাদের এখানে বিজ্ঞানী নেই, আমাদের এখানে বিজ্ঞান বলতে কিছু নেই। বিজ্ঞান পড়াশোনা আছে কিন্তু বিজ্ঞানী দাঁড়ায় না, এখানে চিকিৎসা বিজ্ঞান দাঁড়ায় না। এখানে যেটা আছে সেটা হলো সাহিত্য দাঁড়াইছে, কারণ মানুষ সংবেদনশীল এখন পর্যন্ত। তবু এর মধ্যে থেকেও কিন্তু এখনকার 19-20 কিন্তু তাদের নিজেদের ইচ্ছাটাকে প্রাধান্য দিচ্ছে। যেমন এই যে আপনি মানে লেখালেখি করার সাপোর্ট ছিল না, কিন্তু করছেন। হ্যাঁ, তো আপনার কাছে আবার হাঙ্গর নদী গ্রেনেডে যাব আমি। সেখানে যে বুড়ি ছিল, তার মধ্যে আপনি একটা প্রতিবাদী ভাষা দিতে চেয়েছেন। তো এখন যে 19-20 আপা, এখন যে 19-20, সেই 19-20-র ভিতরে এই প্রতিবাদী কণ্ঠ কতটা দেখতে পান আপনি? মানে কতটা বুড়ি দেখতে পান, যে এরকম বুড়ি কি এখন 19-20 কি এরকম বুড়ি? আমার চারপাশে আমি যদি তৃণমূলের নারীদের দেখি বা মেয়েদের দেখি, তাহলে কিন্তু আমার মনে হয় এখনও এই প্রতিবাদী জায়গাগুলো আছে। তারা কিন্তু এই যে বাল্যবিয়ে ঠেকানোর জন্য আমাদের জাতিসংঘ পর্যন্ত গিয়ে পুরস্কৃত হলো, এটা একটা দিক। আবার নির্যাতিত হচ্ছে, এটা আরেকটা দিক। প্রতিবাদ করছে, প্রতিবাদ করে সেখানে দায়ের ঘায়ে তার জীবনটা দিতে হলো। তো এই জায়গাগুলো ওরা সচেতনভাবে করছে। জীবন মাত্রই তো প্রতিবাদ, এবং এই যে ঘটনার পরস্পরা যে একটার পর একটা মানুষের জয় হচ্ছে, সব ঘটনা, সব নিষ্পেষণ, শাসন, শোষণকে গিয়ে মানুষ জয় হচ্ছে। প্রতিবাদের, আমাদের জীবনটাই একটা প্রতিবাদের মধ্যে জায়গা, সাহিত্য তো সেই কথাই বলে। তো আমরাও চাই আসলে যে 19-20 অনেক বেশি পড়ুক, হ্যাঁ, উপন্যাস পড়ুক, গল্পগ্রন্থ পড়ুক, এবং সেই জায়গা থেকে মানে নিজেদের ভিতরের যে প্রতিবাদী কণ্ঠ, নিজেদের যে ইচ্ছে, নিজেদের যে স্বপ্ন, সেগুলো ছোঁয়ার চেষ্টা করুক। আপা, এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেব, তো আমরা বিরতিতে যাই। আপা, আমরা তো এতক্ষণ অনেক কথা বললাম, 19-20 নিয়ে কথা বললাম, আমরা উপন্যাস নিয়ে কথা বললাম, আমরা পারিবারিক বন্ধন নিয়ে কথা বললাম। এখন ঈদের সময়, কিন্তু ঈদ মুবারকটাই কিন্তু আমরা কেউ কাউকে জানাইনি। আপা, ঈদ মুবারক। ঈদ মুবারক। আচ্ছা, ঈদ মুবারক। ঈদ যেহেতু প্রসঙ্গটা চলে আসলো এবং ঈদের সময় আমরা এই অনুষ্ঠানটা করছি, আপা একটু জানতে চাই যে সেকালে যখন আপনি 19-20 ছিলেন, তখন ঈদের আনন্দটা আপনার ভিতর কেমন ছিল? তখন তো এত আয়োজন ছিল না ঈদের, এবং আমরা যখন একটা মফস্বল শহরে থাকছি, এই আয়োজনটা তখন অতটা ভাবারও কারণ ছিল না। ঈদগাহ থেকে ফিরে এসে সেমাই জর্দা খাওয়া, এই সব কিছুর মধ্যে ঈদের আনন্দ ছিল যে সেমাই জর্দা, পোলাও, মুরগি এইসব নিয়ে আমরা অনেক করতাম। আর নতুন জামার একটা ব্যাপার তো ছিলই, সেই নতুন জামা পাওয়া বা আর কিছু ঈদ্দি পাওয়া, যে ঈদ্দি দিয়ে আমরা নিজেরা নিজেদের পছন্দ মতো কিছু কিনতে পারতাম। আর মাঝের কাছে যদি জানতে চাই,
ঈদটা মানে আমি অনেকের কাছে কিন্তু শুনেছি যে ওই সময়ের ঈদে নতুন জামার একটা অন্যরকম ব্যাপার ছিল এবং কেউ কাউকে দেখাতো না, কে যে কোথায় জামাটা লুকিয়ে রাখতো সেটা অন্যরকম ব্যাপার ছিল। এই মজাটা কি আসলে লাইফে? এই মজাটা আমাদের সময় নেই, নতুন জামা লুকিয়ে রাখার বিষয়টা, কারণ এখন সবকিছু অনেক উন্মুক্ত হয়ে গেছে। এখন যে মজাটা হচ্ছে, এখন যেটা হচ্ছে একজনের সাথে একজন দেখা হওয়া, কারণ একজন আগে, এখন দেখা হওয়াটাই বিরল। এখন যেটা হয় যে আমরা গ্রামে যাই কিংবা আমাদের শহরে যাই, তখন পুরনো বন্ধুর সাথে দেখা হয়। আর সবচেয়ে বড় হলো মা বাবা তো আমাদের সাথে থাকে না ঢাকায়, ওনারা থাকেন গ্রামে, শহরে থাকেন, কুমিল্লা শহরে। তো ওনারা যখন যায় তখন বলে যে তোমার ছুটি কয় দিনের, তুমি কখন যাবা? তো এই যে আর কয়দিন থাকবো, ছুটি ফুরিয়ে গেল কিনা, এই যে আকুতিটা কিন্তু রয়ে গেছে। কারণ সমাজ পাল্টালেও, যুগ পাল্টালেও মানুষের আকুতি কিন্তু পাল্টায় না। বাবা মাই আছে, বন্ধুরাই আছে। আমিও দেখি যে আপা, এই যে আমরা যারা চাকরি করি, বাস্তবতা, ব্যস্ততা, মানে এই সব কিছু মিলিয়ে ওই সেকালের মজাটার মতো মজা। এবং সেকালে আপা কি এরকম হতো যে সবাই একসাথে, আত্মীয় স্বজন একসাথে ঈদ করা, কাজিন, মামাতো, খালাতো ভাই, ফুফাতো ভাই? এটা সব সময় হতো না, কারণ এক একজন অনেক দূরে দূরে থাকতো, তো তখন তো যানবাহনের এত সহজ বিষয় ছিল না। কাজেই বরঞ্চ পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা বেশি দাঁড়াতো আত্মীয় স্বজনের চেয়ে। এখন তো আপনার ঢাকা শহরে যদি বলি যে এই আমার পাশে ফ্ল্যাটে কে থাকে, আমি এটাই জানি না। তখন কিন্তু আমরা এই পাড়া প্রতিবেশীর সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দিয়েছি, তাদেরকে জর্দা, সেমাই, পোলাও খাওয়ানোর ভেতরে অনেক আনন্দ পেয়েছি। এখন তো আমরা খোঁজই রাখি না। আপনি ঈদের কথা বলছিলাম, ঈদের আনন্দের কথা বলছিলাম, এবং সেকাল একাল এই পার্থক্যে আমরা আর যাব না। আমরা চাই যে ঈদের যে চিরাচরিত এবং সার্বজনীন একটা আনন্দ, উৎসবের যে একটা রং, সেই রংটা আসলে এই 19 কোটি কেন, সব বয়সের মানুষের ভিতরেই ঠিক ওই রকমই উৎসবের রং নিয়ে থাকুক। আমরা আয়োজনের একদম শেষ প্রান্তে, এবং আয়োজনটাও শেষ করব। আপা, যদি মাঝারের কবিতা দিয়ে কিন্তু শুরু করেছিলাম, যদি মাঝারের কবিতা দিয়ে শেষ করি আপা, কেমন হয়? খুব ভালো হবে। আমরা একটি কবিতা শুনি মাজারের কাছ থেকে। কবিতাটা পড়ব গণপ্রজাতন্ত্রী নিঃসঙ্গতা বই থেকে। কবিতাটার নাম হচ্ছে এত অল্পে হবে না, এত অল্পে হবে না। এখন আর মিলনে আনন্দ পাই না, বিরহে ব্যথা পাই না। আজ কিছুই পর্যাপ্ত নয়, আরও ভয় চাই, আরও দীর্ঘস্থায়ী সঙ্গম, আরও ভুলের বর্তিতাও হ্রাস। ফুল চাই, ফুলের ডাটে কাটা চাই, গাঢ় অন্ধকার চাই, চোখ ঝলসানো আলো চাই। লাগে না এইসব সুখের খামচি, মূর্ছনার চিমটি আর গায়ে ধরে না। অনুভূতির গর্তে পুরো মহাখাল ঠেসে পড়তে চাই। এত অল্পে হবে না। এই লুতা নুনতা বিস্কুট চিবুতে ভালো লাগে না। রং বেরং লজেন্সুস চাই, খেলনা বেলুন দম দিয়ে ফুলিয়ে দুই হাতে উপরে ছুড়াছুড়ি করতে চাই লাটিমের ভীম ঝিম। এত অল্প ধরে না, ছোঁয় না। চাই ঢোলের বৃন্দবাদন, জরায়ুর নিঃসঙ্গতায় আরও টান চাই, আরও ছাড়, আরও অনবরত ঘোর বিস্তার।